গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার সন্ত্রাস বিরোধী আইনের লঙ্ঘন। কোনো গণমাধ্যম তা প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের একটি ভাষণ প্রচার করেছে। এই ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সহিংসতা উস্কে দিতে পারে বলেও বিবৃতিতে বলা হয়। গণমাধ্যমগুলোকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বানও জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এছাড়া বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদ মাধ্যম আইনি জবাবদিহিতার আওতায় পড়বে বলেও বিবৃতিতে জানানো হয়। গুম খুনের বিচার নিশ্চিত করতে বিএনপি নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, এ ধরনের অপরাধের বিচারে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ ব্যর্থ। এ সময় মানবতা বিরোধী সব অপরাধের বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। অপেক্ষার শেষ চাই, গুমের বিচার চাই, এমন স্লোগানে আন্তর্জাতিক গুম দিবস সামনে রেখে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক সংগঠন। আন্তর্জাতিক মান বজায় রেখে গুমের সঠিক তদন্ত সহ 11 দফা দাবি তুলে ধরা হয়। পরীক্ষা চলাকালীন আমি আমার বাবার খোঁজের জন্য তুলি আন্টির সাথে বিভিন্ন মানব বন্ধনে 2 বার গিয়েছি। আমি মরার আগে যেন আমার সন্তানের মার ডাকটা শুনে মরতে পারি। এই নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত যেন শুরু করতে পারে রাষ্ট্র, সেই পূর্ণ সহযোগিতা যেন নিশ্চিত করে, আমরা সেই দাবি রাখছি। বিগত সরকারের আমলে গুম খুনের সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অতিথিরা। এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয়। গণঅভ্যুত্থানের পরও গুম খুনের বিচারের তেমন অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। গুম খুনের জন্য ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই দায়ী করেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় গেলে মানবতা বিরোধী সব অপরাধের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন তিনি। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। পরে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারেক রহমানই দেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুরের রামগতিতে উপজেলা এবং পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 17 বছর ধরে চলা সেই রাজনীতি এদেশে আর চলবে না, নতুনভাবে মানুষকে আশ্বস্ত করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেওয়া হবে। নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে বিজয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। তারেক রহমান সেই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দেশ গড়ার চ্যালেঞ্জ আমরা হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। এই জন্য 5 তারিখের পর তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, কথাবার্তা সবকিছু মিলে এই যে নেতৃত্বের একটা যে গুণগত পরিবর্তন, রাজনৈতিক দলের মধ্যে যে একটা গুণগত পরিবর্তন, সেটা আগে আমাদেরকে নিয়ে আসতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে জুলাই সনদের মতামত জমা দেওয়ার শেষ দিনে মতামত জমা দিয়েছে এনসিপি সহ 6টি রাজনৈতিক দল। এ নিয়ে মোট 30টি রাজনৈতিক দলের মধ্যে 23টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে কমিশনে।
গত বুধবার জুলাই সনদের মতামত জমাদানের সময় আজ বিকেল ৩টা পর্যন্ত বাড়ায় ঐক্যমত্য কমিশন। শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত কমিশনে মতামত জমা দেয় মোট ২৩টি রাজনৈতিক দল। এদিকে কমিশন চায় আগস্টের মধ্যে সনদ চূড়ান্ত করতে। এক্ষেত্রে সময় আছে ৬ কার্যদিবস এবং কমিশনের মেয়াদ আছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সমন্বিত খসড়ার ওপর আজকের মধ্যে দলগুলো মতামত দেবে। এরপর সনদ চূড়ান্তকরণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক করার কথা রয়েছে ঐক্যমত্য কমিশনের। এর আগে গত শনিবার রাতে রাজনৈতিক দলগুলোর কাছে বহুল আলোচিত ও প্রত্যাশিত জুলাই জাতীয় সনদ ২০২৫-এর সমন্বিত চূড়ান্ত খসড়া দলগুলোকে দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদের ঐতিহাসিক বাংলার ভাষা আন্দোলন ডাকসু নির্বাচন ঘিরে নেতাদের বক্তব্যকে নেতিবাচকভাবে প্রচারের অভিযোগ ছাত্র দলের। তবে অপপ্রচারের পাল্টা অভিযোগ করেছে ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। এদিকে ক্যাম্পাস থেকে ব্যানার ফেস্টুন সরানোর দাবি জানিয়েছেন অনেক প্রার্থী। ভোটারদের হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনকে। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি। তবে প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়ার পর থেকে ক্যাম্পাসে গণসংযোগ শুরু করেছে বিভিন্ন প্যানেল। শুক্রবার জুমার নামাজের পর হলগুলোয় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রদলের প্রার্থীরা। এ সময় ভিপি প্রার্থী আবিদুল অভিযোগ করেন তার সংগঠনের বক্তব্য নেতিবাচকভাবে প্রচার করছে কিছু সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। ছাত্রদলের ব্রিফিংয়ের পর মধুর ক্যান্টিনে আলাদা সংবাদ সম্মেলন করে ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুই সংগঠনেরই দাবি তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। শুধু ব্যক্তি সাদিক কামিকে নিয়ে একটা নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্ট ভিডিও তৈরি করে 50-এর অধিক ভিডিও তৈরি করেছে। ব্যক্তি সাদিক কামিকে ধরে পডকাস্ট তৈরি করা, ভিডিও তৈরি করা এবং তাকে নানাভাবে ফ্রেমিং করা হচ্ছে। শিক্ষাঙ্গনের মধ্যে আমূল পরিবর্তন তখনই সম্ভব যখন এই ক্যাম্পাসের রাজনৈতিক ব্যবস্থা একটা সুস্পষ্ট রূপরেখা কাঠামো তৈরি করা সম্ভব। তখনই আমরা ক্যাম্পাসের মধ্যে আমূল পরিবর্তন আনতে পারবো। পরস্পরের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার প্রত্যয় সব প্রার্থীর। ভোটারদের হয়রানি বন্ধ আর ব্যানার ফেস্টুন অপসারণ চান অনেকে। যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করে আবার যারা আমাদেরকে নিয়ে প্রশংসা করে সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। তো সেই জায়গা থেকে আমরা সবাইকে নিয়ে আমাদের এই প্যানেলে সম্পৃক্ত করেছি এবং এই জায়গায় আমরা স্পেশালাইজেশনকে আমরা ফোকাস করেছি। যে ব্যানারগুলো ছিল আমাদের হলের সামনে এখনো পর্যন্ত কিন্তু সেগুলো আছে এবং প্রার্থীরা কিন্তু তাদের ওই ব্যানারগুলো এখনো পর্যন্ত সরায়নি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে প্রশাসনের পক্ষ থেকে নামকাও আসতে তারা কিন্তু কিছু উদ্যোগ গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ে অপরাজনীতি বন্ধের পাশাপাশি সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে পক্ষপাত মুক্ত থাকার আহ্বান প্রার্থীদের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিখোঁজের একদিন পর জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ মুন্সিগঞ্জ থেকে উদ্ধার। এই নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, সাংবাদিক বিভুরঞ্জনের মৃত্যু নিয়ে কি তথ্য জানা গেছে, পুলিশ কি জানিয়েছে? আমরা এই মুহূর্তে আছি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। এখানে যে পরিবেশটি আমরা লক্ষ্য করেছি, এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ রয়েছে তারা যেটি আমাদেরকে নিশ্চিত করেছেন যে নিখোঁজ থাকা সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের মরদেহ মেঘনা নদী থেকে তারা উদ্ধার করতে পেরেছেন বলে তারা পোস্টমর্টমের জন্য তারা প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিছুক্ষণের মধ্যে হয়তোবা প্রক্রিয়াটি শুরু হবে। মুন্সিগঞ্জের গজারিয়ার চর বলাকি এলাকায় মেঘনা নদী থেকে প্রবীণ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে মরদেহটি ভেসে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী। তারা পরবর্তীতে পুলিশকে খবর দিলে কলাগাছিয়া নৌ পুলিশ ঘটনাস্থলে সেখানে পৌঁছায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ মরদেহের নাম পরিচয় নিশ্চিত করতে না পারলেও পরবর্তীতে 5:44 দিকে তারা যেটি বলেছেন যে তারা নিশ্চিত হতে পেরেছেন। আমরা কথা বলেছি এখানে মরদেহটি কলাগাছিয়া থেকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এসেছেন কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ পাঠান। তিনি যেটি বলেছেন যে কলাগাছিয়ার ইনচার্জ তিনি
নিশ্চিত করেছেন যে তিনি তার পরিবারের সঙ্গে প্রাথমিক কথা বলেছেন এবং ছবি এবং ভিডিও দেখে সবকিছু মিলিয়ে তিনি যেটি বলছেন যে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ এটি হতে পারে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। জিতু রায় জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। কুমিল্লায় লরি চাপায় প্রাইভেট কারের আরোহী একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সিএনজি অটোরিকশার 2 যাত্রী। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, উল্টো পথে আসে একটি বাসকে পাশ কাটাতে গিয়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ওপর পড়ে যায়। শুক্রবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ঢাকামুখী লেনে একটি যাত্রীবাহী বাস উল্টো পথে এসে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করে। এই সময় ওই লেনে ঢাকাগামী সিমেন্ট বোঝাই একটি লরি বাসটিকে পাশ কাটানোর চেষ্টা করে। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার উপর পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাইভেট কারের আরোহী ওমর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম, 2 ছেলে আবুল হাশেম ও আবুল কাশেম নিহত হন। তারা বরুড়া থেকে কুমিল্লা শহরের এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। আইসা দেখছি একটা সিএনজি আর একটা প্রাইভেট কারের উপর ররিলা করে চাতা পড়ে রয়েছে। তো তাৎক্ষণিক সাধারণ মানুষে আইসা তাড়াতাড়ি সিএনজির যাত্রীগুলার হাসপাতাল পাঠাইছে চিকিৎসার জন্য। প্রাইভেটটা তলে দেখছি, তলে দেখার পর প্রাইভেট থেকে উদ্ধার করলো, পুলিশ প্রশাসন আসলো, জনগণ আইসে সমস্ত কিছু উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনার প্রায় 1 ঘন্টা পর লরির নিচ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঢাকামুখী যাওয়ার সময় উল্টায়া প্রাইভেট কারের উপর পড়ে গেছে। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে যাত্রীগুলো বের করে হাসপাতাল পাঠাচ্ছি। বাড়ি শুনছি যে হোসেনপুর। চাপা পড়া সিএনজির 2 যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান। দুপুরে চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বৈঠকে তিনি বলেন, 2 দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা বাড়াতে জয়েন্ট ইকোনমিক কমিশন কাজ করবে। এর জন্য শিগগিরই রোডম্যাপ ঘোষণা করা হবে। বিমান সংযোগ না থাকলে এটি সম্ভব নয়, তবে এই বছরের শেষ নাগাদ সরাসরি 2 দেশের মধ্যে ফ্লাইট চূড়ান্ত করার চেষ্টা করা হবে। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, 2 দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানো গেলে দেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। পাকিস্তানি ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগের জন্য আগ্রহ রয়েছে, তবে বিমান সংযোগ না থাকলে এটি সম্ভব নয়। আমরা এই বছরের শেষ নাগাদ সরাসরি পাকিস্তান থেকে বাংলাদেশ ও বাংলাদেশ থেকে পাকিস্তানে ফ্লাইট চূড়ান্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব। রাজধানীতে শাকসবজি থেকে শুরু করে মুরগি, ডিম সহ প্রায় সব নিত্যপণ্যের দামই ঊর্ধ্বমুখী। বিশেষ করে সবজি অনেকটা ক্রেতাদের নাগালের বাইরে। 90 টাকার কমে কোনো সবজি মিলছে না বাজারে। এদিকে দাম বাড়ার কারণ হিসেবে সরবরাহ সংকট ও বৃষ্টির অজুহাত দিচ্ছে বিক্রেতারা, তবে ক্রেতারা তা মানতে নারাজ। সাপ্তাহিক ছুটির দিনে মোহাম্মদপুর কাঁচা বাজার সহ রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজির দাম 90 টাকার উপরে। পটল, ঝিঙ্গে, বরবটি, ধুন্দল, করলা বিক্রি হচ্ছে 90 থেকে 160 টাকা। বাড়তি মরিচের দামও। মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 220 থেকে 260 টাকা। টমেটো ও শশার দামও বাড়তি। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা এবং শশা 80 টাকা কেজি। সবজির পাশাপাশি দাম বেড়েছে সব ধরনের শাকেরও। অন্যান্য দিনে আমি বাজার করি একরকম রেট, কিন্তু শুক্রবার সকালে এসে দেখি আসলে অন্যরকম। কোনো রকম চলি। মাংস তো মাছ 6 মাসও হয়ে গেলে মাংস কিনে খাইতে পারি না। আগে যেটা কিনেছি তার তুলনায় প্রতি কেজিতেই 10-20 টাকা বেশি। চাহিদার তুলনায় কম সরবরাহ এবং বৃষ্টির কারণে দাম বাড়তি বলছেন বিক্রেতারা। তবে ক্রেতারা বলছেন অন্য কথা। বাজার মনিটরিংয়ের অভাব ও সিন্ডিকেটকেই দায়ী করছেন তারা। বৃষ্টিতে নষ্ট হইতেছে আর তার ফসল কম হইতেছে, এইখানে দাম বাড়ছে। যারা বাজার নিয়ন্ত্রণ কমিটি আছে, আমার মতে তারা এদিকে দৃষ্টি দেওয়া উচিত। তদারকি নাই, কোনো মনিটরিং নাই। এগুলি তো আসলে দেখার কেউ নেই, আমাদের এগুলি কপাল, আর কিছু করার নাই আসলে। কাঁচা বাজারের পাশাপাশি বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকা, যা গত সপ্তাহে ছিল 145 টাকা। বেড়েছে পেঁয়াজের দামও। 5 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকায়।
কে কি করতেছে সেটা জানে, আমরা যেখান থেকে আনতেছি সেখানে দাম একটু বেশি। পোলট্রিটা এখন একটু বেশি বেড়ে গেছে, এখন তো 150 নাকি। সব ধরনের মুরগির দাম আগের মতোই বাড়তি। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 180 টাকা আর সোনালি 300 টাকা কেজি। তবে এখনও আমদানির প্রভাব পড়েনি চালের বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। মিনিকেট চালের কেজি 76 থেকে 85 টাকা, নাজির শাইল 85 থেকে 92 টাকা এবং মোটা চাল বিক্রি হচ্ছে 55 থেকে 62 টাকায়। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের রপ্তানি আয় কেবলমাত্র তৈরি পোশাকে ভর করে কয়েকটি বাজার নির্ভর। অর্থনীতিবিদরা বলছেন, সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের অভাবে গত 5 দশকেও রপ্তানিতে বৈচিত্র্য আসেনি। রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, তারা পণ্য এবং বাজার সম্প্রসারণে বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে কাজে লাগাবে। গত অর্থবছর 4,828 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যেখানে তৈরি পোশাক থেকে এসেছে 3,935 কোটি ডলার। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির পরিমাণ ছিল 114 কোটি 50 লাখ ডলার। কৃষি পণ্য বিক্রি হয় প্রায় 99 কোটি ডলার। পাট ও পাট পণ্যের রপ্তানি 85 কোটি ডলার। দেশি কাঁচামাল নির্ভর চামড়া শিল্পে 2024 সাল নাগাদ 5 বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য ছিল, কিন্তু তা অর্জিত না হলেও 2030 সালে রপ্তানি 12 বিলিয়নে নিতে চায় সরকার। ডিমড এক্সপোর্টটা আমরা চামড়া শিল্পে পাচ্ছি না। আমরা আপনার যে বন্ডেড ফ্যাসিলিটিগুলো সবাই পাচ্ছি না। আমরা যে এই যে কেমিক্যালস আমদানির ক্ষেত্রে যে বৈষম্য, সেটা কিন্তু আপনার দূর হচ্ছে না। R&D আমাদের একটা বড় চ্যালেঞ্জ, সেটা আমার করতে হবে এবং এখানে আমার ডিজাইনার ডেভেলপমেন্ট করতে হবে। রপ্তানি বৈচিত্র্য বাড়াতে সরকার উচ্চ সম্ভাবনা ও বিশেষ উন্নয়ন শ্রেণীতে মোট 35টি খাত চিহ্নিত করেছে। অর্থনীতিবিদরা এটাকে সক্ষমতার তুলনায় উচ্চাভিলাষী বলছেন। 2টা বা 3টা ম্যাক্সিমাম সেইগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোর জন্য সামগ্রিক কম্প্রিহেন্সিভ সেক্টর ডেভেলপমেন্ট পরিকল্পনা, সেক্টর কম্পিটিটিভনেস বা প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন, সেটা আসলে বাংলাদেশে হয়নি কখনো। 28টা 29টা জায়গাতে দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে, তাদের সঙ্গে আমি যোগাযোগ করে যেটা বলছি যে আপনাদের যে বাজারে আপনারা আছেন সেই বাজারে বাংলাদেশে 3টা পণ্য আপনারা আইডেন্টিফাই করেন এবং সেই পণ্যের অন্য কোন কোন দেশ থেকে আসে, তাদের মোড়ক কেমন, তাদের মূল্য কেমন। দেশের বার্ষিক রপ্তানি আয়ের 70% আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে। শীর্ষ 20 দেশে রপ্তানি হয় প্রায় 96% পণ্য। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।